This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিজের মোবাইল থেকে কল করবেন, আপনারা ঘরের জন্য এন্ট্রি করাবেন। আর যদি মনে করেন এরা মমতা ব্যানার্জিকে ফোন করবো না, তাহলে তো ভালো পারেননি। আর যদি মনে করেন এরা মমতা ব্যানার্জিকে ফোন করবো না, তাহলে তো ভালো পারেননি। বিজেপি চলে আসলে আমাদের মুসলিমরা এই পশ্চিম বাংলাতে থাকতে পাবে না, তখন তাড়াবে বাংলাদেশ। আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের মমতা ব্যানার্জি, সাবিনা দি কে এদেরকে আমাদেরকে রাখতেই হবে। আর মানে সব ভোট বিজেপিকে দিবে, কাজে আমরা যদি ইউনাইটেড না হই। আচ্ছা, আপনি কি বাংলার বাড়ির জন্য আবেদন করে অপেক্ষা করছেন? দিদিকে ফোন করেছিলেন তো? দিদিকে বলতে ওই যে আছে না, দিদিকে বলো ফোন নাম্বার, মানে হেল্পলাইন ডায়াল করেছেন? তাতে কখনো যদি বাংলার বাড়ির জন্য আবেদন করে থাকেন, জানতেন না? তাহলে কিন্তু গেল আপনার বাড়িটা, আপনি বাড়ি পাবেন না। রাজ্য ক্যাচকলা দেখিয়ে দিতে পারে। দিদিকে বলোতেই ফোন করতে হবে। হ্যাঁ, এটাই শর্ত, এটাই একমাত্র শর্ত। TV9 বাংলা বলছে না, ঠোঁটকাটা বলছে না, আমরা বলছি না। শুভেন্দু অধিকারীর সৌজন্যে এই শর্ত সামনে চলে এসেছে। কে বলছেন? মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলছেন। সাবিনা ইয়াসমিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী। 370 কল করে নিজের মোবাইল থেকে কল করবেন, আপনারা ঘরের জন্য এন্ট্রি করাবেন। এভাবে এন্ট্রি করে রিসেন্ট 20,000 ঘর এসছে, মানে ঘরের তালিকা এসছে, সেটা এনকোয়ারি হবে। এই ফোন নাম্বারে মমতা ব্যানার্জিকে ফোন করেই কিন্তু এসছে। আর যদি মনে করেন এরা মমতা ব্যানার্জিকে ফোন করবো না, তাহলে তো ঘরও পাবে। ফোন কিন্তু মমতা ব্যানার্জিকেই করতে হবে। যদি মনে করেন যে মমতা ব্যানার্জি আপনাদের পছন্দ নয়, সাবিনা ইয়াসমিন আপনাদের পছন্দ নয়, আমরা কলটা করবো না, তাহলে তো দিদি দিতে পারবো না। তাহলে দিদি দিতে পারবো না, বুঝতে হবে জিনিসগুলো। আমি হাজার চেষ্টা করি, হাজার চেষ্টা করলেও আমি আপনার ঘরটা পাইয়ে দিতে, এই মুহূর্তে যা সিস্টেম তাতে পাইয়ে দিতে পারবো না। আপনাকে ফোন করে আপনার নামটা এন্ট্রি করাতে হবে। শুনলেন, মন্ত্রী সাবিনা ইয়াসমিন দাবি করছেন এটাই নাকি সিস্টেম। মন্ত্রী হয়েও সেই সিস্টেমের সামনে তিনি নাকি অসহায়, তার কিছু করার নেই। জানি না এই সিস্টেম কবে কোত্থেকে চালু হয়ে গেল। সাবিনা স্পষ্ট বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা অপছন্দ করেন তারা বাংলার বাড়িতে ঘর পাবেন না, কারণ ওই অপছন্দের জায়গা থেকেই তারা দিদিকে বলে ফোন করবেন না। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? যারা বিজেপি করেন, যারা CPM বা অন্য কোনো দল করেন, দলের সমর্থক বা তার বাইরেও তো ছোটোখাটো দল আছে, তারা করেন, তাহলে তারা বাংলার বাড়ি পাবেন না। তার জেলার মানুষের উপর কি পরোক্ষে তিনি কোনো চাপ তৈরি করতে চাইছেন? মানে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কথা বলছি। আচ্ছা, এরপর কি সরাসরি সাবিনা ইয়াসমিন কোনোদিন বলে বসবেন যে তৃণমূলকে ভোট দিলে তবেই পাওয়া যাবে বাংলার বাড়ি? ভোটের আগে এটা কি এক ধরনের ব্রেন ওয়াশ নয়? সিস্টেমে বলুন তো কোথায় বলা আছে মন্ত্রী যে এই কথা বলছেন যে বাংলার বাড়ির জন্য আবেদন করতে দিদি মুশকিল আসান, মানে ওই ফোন নাম্বারটা মুশকিল আসান, ওই ফোন নাম্বারটা এক ধরনের মুশকিল আসান, সেটা জেনারিক কজের জন্য, সেটা অনেক কারণের জন্য, সেটা বাংলার বাড়ির আবেদনের জন্য নয়। দিদিকে বলো ফোন করে নাম তুলতে হবে, এটা কোথায় বলা আছে? এটা মুখ্যমন্ত্রী কোনোদিন বলেছেন? নবান্নের কোনো অর্ডার আছে এরকম? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন? তাহলে সাবিনা বলছেন কেন? মানুষ নির্বাচিত করে আমাদের পাঠিয়েছে, আমরা মানুষের কাছে দায়বদ্ধ। 12 লক্ষ প্রকৃত প্রাপকদের যাদের আবাস প্লাস তালিকায় নাম ছিল, গত বছর আমাদের সরকার বাড়ি দিয়েছে। আগামী দিন 16 লক্ষ লোককে দেবে, তার মধ্যে 1.5 লক্ষ মানুষ খালি কুচবিহার থেকে বাড়ি পাবে আগামী 2 মাসের মধ্যে। এটাও মামাটি মানুষের প্রতিশ্রুতি, আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছে। এই যে 16 লক্ষ মানুষ বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পাবেন, অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই দাবি করছেন। আচ্ছা, বলতে পারেন এর মধ্যে কতজন দিদিকে বলো ফোন করেছিলেন বা করেছেন? তৃণমূলের সেনাপতি বলছেন মানুষ জিতিয়েছে, আমরা মানুষের কাছে দায়বদ্ধ, আমরা ওনার কথা তিনি প্রকাশ্যে অন্তত বলছেন না। তাহলে সাবিনাদের সেটা জেলায় বলতে হচ্ছে কেন? 26-এর ভোট জড়ো করছেন এখন থেকে এসব কথা বলে।
হ্যাঁ, দিদিকে বলো যে কেউ ফোন করতে পারে, কিন্তু সেটা কখন? বিশেষ কোনো অভিযোগ থাকলে, যদি পার্টির কোনো প্রভাবশালী নাম কাঁচি করে দেয়, বারবার আবেদন করেও বাড়ি পাচ্ছেন না, অর্থাৎ স্পেসিফিক অভিযোগ, অথচ চোখের সামনে তেলা মাথায় তেল পড়ে যাচ্ছে, নিশ্চয়ই তখন আপনি ওই হেল্পলাইনে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতে পারবেন। এই ব্যবস্থা আছে, বেশ কয়েক বছর আগেই চালু হয়েছিল। কিন্তু বাড়ির আবেদন করতে গেলে হেল্পলাইনে ফোন করতে হবে, এই আইন কবে থেকে চালু হলো? দেখুন, সাবিনা যখন বলছেন তার একটা বিশেষ উদ্দেশ্য আছে নিশ্চয়ই। শুভেন্দু অধিকারী বলছেন এটাও এক ধরনের টোপ। কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে তুলনাও টেনেছেন বিরোধী দলনেতা। কেন্দ্রীয় প্রকল্প পেতে গেলে কি নরেন্দ্র মোদীকে ফোন করতে হয়? নরেন্দ্র মোদীর কোনো ফোন লাইনে বা কোনো হেল্পলাইনে ফোন করতে হয়? এটা শুভেন্দু অধিকারীর যুক্তি। ঠিক এই জায়গা থেকেই শুভেন্দু অভিযোগ করছেন যে সরকারি প্রকল্প নিয়ে এই বাংলায় রাজনীতি হচ্ছে। অনুব্রত মণ্ডলের কথাতেও কিন্তু এই সাবিনার সুর। অদ্ভুত ব্যাপার, দুবরাজপুরে টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে, একটা টুর্নামেন্ট ছিল, তিনি উদ্বোধন করতে গিয়েছিলেন, সেখানে রাজনীতির কথাই বললেন। তিনি কি বললেন? টাউনে ইসলামপুর লিড দিয়ে জিতিয়ে রাখে, ওদের পাশে থাকুন। এর বাংলা মানেটা দাঁড়ায় ভোটের সজল পোষণ। যে খেলা দেখালো সত্যিই ভালো। ইসলামপুরকে এই কারণেই বলছি, আমাদের দলের ক্ষেত্রে একমাত্র টাউনে ইসলামপুর লিড দিয়ে জিতিয়ে রাখে। আমরা অনেক জায়গায় জিততে পারি না, সেটা ইসলামপুর জিতিয়ে দেখিয়ে দেয়। বড় বড় কথা বলে লাভ নয়, ইসলামপুরের পাশে থাকুন, ইসলামপুরের মানুষের সঙ্গে থাকুন। অনুব্রত মণ্ডল চাইছে ইসলামপুরের পাশে থাকুন, মানে জেহাদিদের পাশে থাকুন। ওনার তো ভোট ব্যাংকে জেহাদি বাঁচবে না, কোনো জেহাদি থাকবে না, নিশ্চিন্ত থাকুন, জেহাদি মুক্ত বাংলা গড়তে চলেছি আমরা। প্রচারের নামে নিঃশব্দে, কখনো কখনো কিন্তু সশব্দে জোর মেরুকরণ চলছে। মেরুকরণের বেশি যদি কিছু থাকে তাই চলছে, দেখাবো। এটাও শুভেন্দু অধিকারীর সৌজন্যে আর একটা ভিডিও ক্লিপ দেখাই, যদিও এখন এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। যদি আমাদের এই মুখ্যমন্ত্রী চলে যায়, বিজেপি চলে আসে, তাহলে এই যে আমি গর্বের সঙ্গে যে দাড়ি নিয়ে বাড়াচ্ছি, এই দাড়ি নিয়ে আমার ক্ষমতা নেই আমার এই এতে পশ্চিমবাংলায় কোনো জেলাতে যাওয়ার। এদেরকে ধন্যবাদ রাখি, আপনারা যেই করেন না কেন, আগামী নির্বাচনে এই যে আমাদের সাবিনাদি দাঁড়াবে, মানে তৃণমূলের প্রতীক নিয়ে, দয়া করে সকলে কিন্তু একসঙ্গে একজোট হয়ে ভোটটা দিবেনই। কেননা যে যদি আমাদের মমতা ব্যানার্জি এতে না থাকে দায়িত্বে, তাহলে কিন্তু বিজেপি চলে আসবে। আর বিজেপি চলে আসলে আমাদের মুসলিমরা এই পশ্চিম বাংলাতে থাকতে পাবে না, তখন তাড়াবে বাংলাদেশ, বলবে পাকিস্তান যাও। এখনই তো আমাদের এই মুখ্যমন্ত্রী এই দায়িত্ব থাকা অবস্থায় বিজেপিরা বলছে যে মুসলিম তাড়াও, দেশ বাঁচাও, মুসলিম তাড়াও, কেমন আর কি আমাদেরকে তো কাজেই বলছি, আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের মমতা ব্যানার্জি, সাবিনাদি কে এদেরকে আমাদেরকে রাখতেই হবে আর কি। আমাদেরকে একত্রিত হতেই হবে। কারণটা হচ্ছে এটা খুব পরিষ্কার হিসাব। আমাদের 2 নম্বর ব্লকে হচ্ছে 65% মুসলিম আর 35% হিন্দু। হিন্দুরা কিন্তু মানে সব ভোট বিজেপিকে দিবে। কাজে আমরা যদি ইউনাইটেড না হই তাহলে কিন্তু বিতর্কটা ঠিক এখানেই। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন ব্যক্তি, যথেষ্ট প্রবীণ মানুষ, তিনি কে আমি ব্যক্তি পরিচয় জানি না, তিনি তৃণমূলের সমর্থক, শুধু এইটুকু জানি। তিনি তার উদ্বেগের কথা বলছেন, কিন্তু সেই উদ্বেগটা এমন, এই প্রচারটা খুব নক্কারজনক। হিন্দু মুসলিম বিভাজন করছেন একেবারে পরিষ্কার। মন্ত্রী আপত্তি করছেন না, উল্টে হাততালি দিয়ে দিলেন। অথচ সেই দলের সেনাপতি বলছেন যে আমরা কোনোদিন ধর্মে ধর্মে বিভাজন করিনি। আচ্ছা, সাবিনার দল কি তৃণমূল কংগ্রেস নয়? আমরা এতদিন ধরে এই মাটিতে রয়েছি, আমরা কোনোদিন ধর্মে ধর্মে বিভাজন করিনি। জিজ্ঞেস করুন তো নিশীথ প্রামাণিককে, শুভেন্দু অধিকারীকে, সুকান্ত মজুমদারকে। তোমার বাড়ির একটা লোক যদি রাত্রি 2টোর সময় অসুস্থ হয়, কারো স্ট্রোক হয়, অ্যাম্বুলেন্স ডেকে চালকের ধর্ম জিজ্ঞেস করবে যে অ্যাম্বুলেন্সের চালকের ধর্ম কি, হিন্দু না মুসলমান? আমাদের উন্নয়নের পাঁচালী চড়ছে, ডোর টু ডোর চলছে। আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছি, আমরা মানুষের সঙ্গে কথা বলছি। এবার 7 জন মানুষ যদি তাদের থিঙ্কিং থাকে, তাহলে এই থিঙ্কিংটা ক্রিয়েট করলো কে? কে পোস্ট করছে?
যে 24 ঘন্টা উনি একজন সাধারণ মানুষ উনি আমাদের দলেরও মানে নেতা মন্ত্রী কিছুই নয়, পোস্টেও নয়, কিছুই নেই, একটা সাধারণ মানুষ, উনি বক্তব্য রাখেন। আমার একটা নাক, একটা মুসলমান ভাইয়ের কি 3টে নাক? আমার 2টো কান, একটা মুসলমান ভাইয়ের কি 1 কান না 3 কান? আমরা ধর্ম করব, কিন্তু আমরা বাড়িতে ধর্ম করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা ধর্মকর্ম বাড়িতে করব। এটা কি তার নমুনা? সেনাপতির বার্তা নিশ্চয়ই দলের নিচুতলায় তাহলে পৌঁছচ্ছে না। সাবিনা ইয়াসমিনরা কি দলের অস্বস্তির কারণ হয়ে উঠছেন? রাজ্যের মাদক চক্রের পান্ডা কলকাতার এন্টালিতে পুলিশের হাতে ধরা পড়েছে। হ্যাঁ, কলকাতার এন্টালিতে রাজ্যের একজন মাদক চক্রের পান্ডা, সে পুলিশের হাতে ধরা পড়েছে। মালদার পুলিশ এসে তাকে ধরেছে, তার নাম এনারুল শেখ। সেই এনারুলের সঙ্গে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ছবি। মাদকের কিংপিনকে কেক খাইয়ে দিচ্ছেন, দেখুন সেই ছবি। ওটা কিছু ব্যাপার নয়, ও কেক খাওয়ানো মানে তখন মনে হয় দিদির জন্মদিনে, দিদির মমতা ব্যানার্জি মনে হয় দিদির যে জন্মদিন ছিল, ওরা সবাই অর্গানাইজ করেছিল। আমি ঠিক জানতামও না ওনার ব্যাপার। এবার অনেকেই অনেক মানে কেক কাটে, কে জেনে বসে আছে, কে মাদক পাচারকারীর সঙ্গে যুক্ত আর কে কার সঙ্গে যুক্ত। যে যুক্ত তার বিরুদ্ধে অ্যাকশন হবে, আমাদের সরকারই নিচ্ছে, আমাদের সরকারই তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। এটা বিজেপির বলার মানে অত ভাবভঙ্গি করে বলার কোনো দরকার নেই। যদি ব্যক্তিগত সম্পর্ক না থাকে তাহলে তো এই পর্যায়ে ছবি আসবে না। আমি এই নেতার সঙ্গে, এই যে বিজেপি নেতা যিনি বললেন, বহু ক্ষেত্রেই হয়তো অনেকের সঙ্গে সহমত হই না, এই ক্ষেত্রে সহমত। এটা কি একদিনের ঘনিষ্ঠতার ছবি? মানে আপনি একজনকে চেনেন একদিনের, তাকে আপনি কেক খাইয়ে দেবেন? ডেফিনেটলি এখানে যথেষ্ট দীর্ঘদিনের পরিচয় এই এনারুল শেখের সঙ্গে মন্ত্রী, এটা বলতে বাধ্য হচ্ছি কারণ এই ছবি তার পরিচয়। এই এনারুল শেখ মালদার লোকাল তৃণমূল নেতা। আচ্ছা, কে দল করছে, কাকে দলে নেওয়া হচ্ছে, সেই খোঁজ কি নেতা মন্ত্রীদের কাছে থাকবে না? অ্যাটলিস্ট মিনিস্টারদের কাছে তো থাকবে। নিজের জেলার নেতাদের গতিবিধির খোঁজ সাবিনা ইয়াসমিনদের কাছে থাকবে না? তাহলে কিসের আপনারা বড়াই করেন যে আমাদের নেটওয়ার্ক দারুণ? একটা লোক ব্রাউন সুগারের ব্যবসা করে কোটি কোটি টাকা কামাচ্ছে, মালদার পুলিশ এসে কলকাতা থেকে তাকে তুলে নিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক মাদক চক্র, মাদক পাচার চক্রের কিংপিন হয়ে উঠছে, লোকাল ছেলেদের মাদক ব্যবসায় জড়িয়ে দিচ্ছে, মানে মালদা জেলাটা চুলোয় যাচ্ছে, সেই মাদকের টাকা তারা খাটাচ্ছে প্রমোটিংয়ে। তৃণমূলের নেতামন্ত্রীরা জানেন না? তৃণমূলের মালদা জেলা নেতৃত্বের কানে কখনো অভিযোগ যায়নি? এটা কি হতে পারে বলুন তো প্রিয় দর্শক, বিশ্বাসযোগ্য? বিরোধীরা বলে যে শাসক দলকে টাকা না দিয়ে কোনো কারবার করা যায় না, সেখানে আবার কিংপিন। টাকা নিয়েই কি নেতাদের মুখ বন্ধ রেখেছিলেন এতদিন এনারুল? আমরা আমাদের সোর্স ইনফরমেশন ওয়ার্কআউট করে একজন ভেটারান নটোরিয়াস যে ড্রাগ সিন্ডিকেটের যে ফান্ডা ছিল, কিংপিন ছিল মালদাতে, যে অনেকগুলো কেসে মানে এনডিপিএস কেসে ইনভলভ, অ্যাজ ওয়েল অ্যাজ বেশ কিছু গ্যাং রাইভালের কেসও ইনভলভ। মোজামপুর বালুগ্রামের বাসিন্দা এনারুল হক আলিয়াস এনারুল শেখ, বাবার নাম হজরত শেখ, একে আমরা অ্যারেস্ট করেছি কালকে। এর সাথে এর একজন ক্লোজ অ্যাসোসিয়েট এরই কাকা শৌকত শেখ আলিয়াস ভগলু, এও অ্যারেস্ট হয়েছে। এনারুল শেখ সমস্ত রকম সন্ত্রাসবাদী দেশবিরোধী কাজে যুক্ত এবং প্রচুর টাকার মালিক। তাদের সঙ্গে মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলার অন্যান্য নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক। সাবিনা ইয়াসমিনদের পেটের ভাত যোগায় এই মাদক চক্রের লোকেরা। সাবিনা ইয়াসমিনের ওই যে শাড়িটা পরে থাকেন, যে কাপড়টা পরে থাকেন, বস্ত্রটা লজ্জা নিবারণে, সেটা এই কি নাম এনামুলদের দেওয়া। যে মন্ত্রী জন্মদিনে এসে খাইয়ে দিচ্ছে হাতে করে কাকে? একটা মাদক পাচার চক্রে কিংপিনকে। পুলিশ কিন্তু পাল্টাচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু এখান থেকে পুলিশ আস্তে আস্তে ঘোরা শুরু হয়েছে। এতদিন এরা 15 বছর এদের কখনো ধরেনি। আমাদের রাজ্যের সরকার বাহাদুরের বাসের চাকা, মানে সরকারি বাসের চাকা এবং সরকারি বাসের হাল সব নয়, কিন্তু বেশ কিছু আছে। কেমন এবার আপনাদের দেখাবো, দেখুন। চাকা ফেটে আজ তপসিয়া মোড়ে, মানে কলকাতায় তপসিয়া মোড়ের কাছে উল্টে যায় একটা সরকারি বাস। হাওড়া থেকে বাসটা বারুইপুর যাচ্ছিল, 16 জন যাত্রী তাতে জখম হয়েছেন। হাওড়া দিয়ে আসছিল, বারুইপুর যাচ্ছিল, গাড়ির টায়ার উড়ে গেল, এখানটা টায়ার উড়ে গাড়িটা পাল্টি খেয়ে গেছে। কজন আহত হয়েছে? 16-17 জন।
সব হসপিটাল নিয়ে গেছে। সপ্তাহের দ্বিতীয় দিনে ভয়াবহ বাস দুর্ঘটনা, আর দুর্ঘটনাস্থল তপসিয়া মোড়। বাম দিকের টায়ার প্রথমে পাংচার হয় এবং তারপরেই ব্যারিকেডে লেগে তার সামনের অংশটা সম্পূর্ণরূপে ভেঙে যায়। 70, 80, 70, 75 ছিল স্পিড। সকালবেলা তো। প্যাসেঞ্জার ভর্তি ছিল? হ্যাঁ, প্যাসেঞ্জার ছিল প্রচুর। কোনো ক্যাজুয়ালিটি এখানে কেউ মানে মারা টারা গেছে? না 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 না, সব হসপিটাল নিয়ে গেছে, কেউ মারা গেছে। সব টেনে টেনে আমরা বের করলাম, সঙ্গে সঙ্গে দিয়ে হসপিটাল তুলে দিল। গাড়িতে ছিলাম, আমি 4 নম্বর থেকে উঠেছিলাম, ডিউটি যাচ্ছিলাম। হঠাৎ করে গাড়িটা মনে করে ফাস্ট হয়েছে টায়ারটা, এখানে এসে ধাক্কা মেরে। কতজন প্যাসেঞ্জার ছিলেন? অনেকজন ছিল, ভর্তি ছিল বাস। কিন্তু এটা তো অ্যাক্সিডেন্টের কারণ নয়। যারা প্রকাশ্যে দেখেছেন, সামনে দাঁড়িয়ে দেখেছেন, প্রত্যক্ষদর্শী, তাদের আমরা বাইট নিয়েছি। কারণটা কিন্তু অন্য। দেখুন, রাস্তায় বেরোলে বাস দুর্ঘটনা ঘটতেই পারে, দুর্ঘটনা পরিবহনে ঘটতেই পারে, এটা বলে কয়ে আসে না। কিন্তু এই বাসটা পার্টিকুলারলি, এই সরকারি বাসটি 2017 সাল থেকে টানা 9 বছর ফিটনেস সার্টিফিকেট ছাড়াই চলছিল। রেজিস্ট্রেশন পলিউশন সার্টিফিকেট তাও নেই। এটা চললো কি করে কলকাতা শহরে এতদিন ধরে? এটা চরম গাফিলতি। ফিটনেস সার্টিফিকেট ছাড়া যেখানে বেসরকারি বাস, প্রাইভেট কার, আপনি আপনার গাড়িটা চালিয়ে দেখবেন তো, হঠাৎ করে ধরবে একদম। তাহলে এই বাসটাকে ধরার লোক ছিল না এতদিন ধরে? ট্রাফিক জরিমানার মুখে পড়তে হয়, সেখানে সরকারি বাস বলে এতদিন 9 বছর স্প্যানটা ভাবুন, 9 ইয়ার্স। কেউ দেখার নেই, কেউ বলার নেই। পুলিশ সরকারি বাস ধরবে না, এটা অত্যন্ত স্বাভাবিক, কখনো কখনো ধরে দেখি, কিন্তু এত ঝক্কি কে নেবে? কিন্তু প্রশাসন, পরিবহন দপ্তর, তারা তো অ্যাটলিস্ট জানবে যে তার রেজিস্ট্রেশন ডেট কবে ফুরোচ্ছে। এই উদাসীনতাটা কেন? আজ যদি আরও বড় কিছু ঘটে যেত, তার দায়, মানে যদি প্রাণহানি হতো, কে নিত? সরকারি বাস যদি ফিটনেস ফেল করে 9 বছর কলকাতার রাস্তায় চলতে পারে, তাহলে কি হাল বুঝতে পারছেন? তাহলে এই সরকার, যে সরকারি পুলিশ, কোন মুখে এই বেসরকারি গাড়ির ফিটনেস সার্টিফিকেট দেখতে চাইবে? কথায় কথায় প্রশ্ন তো উঠবেই অত্যন্ত স্বাভাবিকভাবেই। সরকার কি দোকান কাটা হয়ে যাচ্ছে নাকি? সবার আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করতে হয়। 2017 সালে পরিবহন মন্ত্রীর নাম কি ছিল? 2017-18 পরিবহন মন্ত্রীর নাম ছিল শুভেন্দু অধিকারী। 19-এ পরিবহন মন্ত্রীর নাম ছিল শুভেন্দু অধিকারী। সবার আগে তার জন্য সবার আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করতে হয়। নিজে থাকাকালীন বড় বড় ডায়লগ মারছে, ও বড় বড় ডায়লগ মারবে, শুনতে হবে। যদি এখন সিএফ না হয়ে থাকে, নিশ্চয়ই সেটা দেখা উচিত। সরকারের যে সংশ্লিষ্ট পরিবহন দপ্তর, তার দেখা উচিত। তার জন্য সবার আগে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করতে হবে। ওর সময় পরিবহন দপ্তরের দায়িত্বে ছিল শুভেন্দু অধিকারী, যার সময় থেকে সিএফ রিনিউ হয়নি।